নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। হোমওয়ার্কটা করেই এসছেন আর.এন. রবি, সদ্য নিযুক্ত যিনি রাজ্যপাল এ রাজ্যের। সিবি আনন্দ বোসকে পদত্যাগ করিয়ে আর.এন. রবিকে গত পরশুদিন শপথ নেওয়ানো এবং সেই শপথ নেওয়ানোর পরবর্তীকালে তিনি ইতিমধ্যেই দায়িত্ব বুঝে নিয়েছেন এবং হোমওয়ার্কটা করেই এসছেন। আমি আসছি সেই বিষয়ে। গতকাল গিয়েছেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে একান্তে অনেকক্ষণ দেখা করেছেন, কথা বলেছেন, মতামত বিনিময় করেছেন এবং তারপর বেরিয়ে এসছেন, সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন। তার আগের দিন শপথ দেখেছি আমরা, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থেকেছেন এবং থেকে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্কের মধ্যে দিয়ে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে। এগুলো তো গেল একটা দিক, কিন্তু দ্বিতীয় দিক যেটা খুব গুরুত্বপূর্ণ, গতকালে যে ঘটনাটা ঘটেছে, আমার মনে হয়েছে আজকে এই প্রতিবেদনে মূল টেক্সটটা সেটা আপনাদের কাছে বলা দরকার। আপনারা জানেন যে গতকালই আমাদের কাছে খবর এসেছিল, আপনারা অনেকেই শুনেছেন হয়তো, যে রাষ্ট্রপতিকে অসম্মান করার জন্য, রাষ্ট্রপতিকে অমর্যাদা দেখানোর জন্য আমরা অনেকদিন আগেই বলেছিলাম যে ইমিডিয়েটলি নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের ডিরেক্টর জেনারেল এবং সিপি, সেখানকার যিনি দায়িত্বশীল সিপি আছেন এবং সেখানকার যিনি জেলাশাসক আছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা উচিত। আমরা গত কয়েকদিন আগে একটা প্রতিবেদন করে বলেছিলাম, পরিষদীয় বিরোধী দল নেতাও বিষয়টা বলেছিল। আমাদের মনে হয়েছিল যে ভারতবর্ষের সংবিধানের সর্বোচ্চ পর্যায়ে যে মানুষটি আছেন, দ্রৌপদী মুর্মু, সর্বজনশ্রদ্ধা, সেই মানুষটিকে যদি অসম্মান অমর্যাদা করার ধৃষ্টতা দেখায়, তাহলে এ রাজ্যের দায়িত্ব মূলত যার প্রশাসনিকভাবে আছে, নন্দিনী চক্রবর্তীকে ইমিডিয়েটলি ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং থেকে তাকে সাসপেন্ড করা উচিত এবং অবশ্যই শিলিগুড়ির পুলিশ কমিশনার, সেখানকার জেলা শাসক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এ রাজ্যে যিনি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ আছেন, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। করবে কি দিল্লি? প্রশ্নটা আমরা তুলেছিলাম। গতকাল দেখলাম যে আচমকাই একটি খবর সংবাদের শিরোনামে হলো, সেটা হচ্ছে যে সিপি শিলিগুড়ি এবং কমিশনার অফ পুলিশ শিলিগুড়ি সি সুধাকর, তাকে এবং ওখানকার যিনি জেলা শাসক ছিলেন মনীশ মিশ্র, তাকে সরাসরি দিল্লি ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং স্বরাষ্ট্র মন্ত্রক ডেপুটেশনে দিল্লি নিয়ে যেতে চাইল। সরাসরি সেই চিঠি এসে পৌঁছলো নবান্নে যে এদের দুজনকে ছেড়ে দিন, এদের দুজনকে আমাদের ডেপুটেশনে দরকার। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে দুজন অফিসারকে দিল্লিতে নিয়ে যেতে চাইছে দিল্লির সরকার। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল যে দিল্লি যদি পশ্চিমবঙ্গ সরকার তার কনসেন্ট দিতে হয়, পশ্চিমবঙ্গ সরকার যদি কনসেন্ট না দেয় তাহলে কী হবে। আমি আসছি সেই বিষয়টা। আমি একটু বেশি রাতের দিকে দেখলাম রাজ্যের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রাজেশ পান্ডে, তিনি একটা মেমো বার করলেন 437 নম্বর, এবং সেখানে বললেন, দি গভর্নর ইজ প্লিজ টু অ্যাপয়েন্ট শ্রী মনীশ মিশ্র আইএস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং অ্যাজ স্পেশাল সেক্রেটারি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আনটিল ফার্দার অর্ডার। অর্থাৎ শিলিগুড়ির যিনি জেলা শাসক, তাকে দায়িত্ব দেওয়া হলো দার্জিলিং অ্যাজ স্পেশাল সেক্রেটারি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর অধীনে, এবং সেখানে এই মনীশ মিশ্রকে তুলে নিয়ে যাওয়া হলো ওই এর থেকে, শিলিগুড়ি থেকে তুলে নিয়ে চলে যাওয়া হলো, দার্জিলিংয়ের যিনি জেলা শাসক তাকে তুলে নিয়ে যাওয়া হলো। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে, তার পরিবর্তে দার্জিলিংয়ে যিনি জেলা শাসক হলেন তিনি হচ্ছেন সুনীল আগরওয়াল। তিনি ছিলেন স্পেশাল সেক্রেটারি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তার স্পেশাল সেক্রেটারি ছিলেন, তাঁকে দিয়ে দেওয়া হলো দার্জিলিংয়ে জেলা শাসক করে দেওয়া হলো। এই নোটিফিকেশানটা 337 নম্বর নোটিফিকেশানটা রাত্রের দিকে বেরোলো। মানেটা কী দাঁড়ালো? মানেটা দাঁড়ালো যে আপনারা যাকে ডেপুটেশনে নিয়ে যেতে চাইছেন, আমি তো দার্জিলিংয়ের জেলা শাসক থেকে সরিয়ে দিয়েছি। অর্থাৎ দিল্লির কাছে এই মেসেজটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা চিফ সেক্রেটারিকে দিয়ে পাঠানো হলো যে রাষ্ট্রপতিকে অসম্মান করার দায়ে অভিযুক্ত হয়ে জেলা শাসককে আমি ট্রান্সফার করলাম হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারি, আর তার বদলে জনৈক সুনীল আগরওয়াল, তাকে আমি পাঠিয়ে দিলাম দার্জিলিংয়ে জেলা শাসক করে। এটা করলেন কেন? করলেন এই কারণে যে রাষ্ট্রপতির ওপর অসম্মান অমর্যাদার ব্যাপারটা যে কেন্দ্রীয় সরকার ভালোভাবে নেয়নি, এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই মনীশ মিশ্রর একটা শাস্তির দিকে যেতে হবে, এবং স্বাভাবিকভাবে দিল্লিতে টেনে নিয়ে চলে যাওয়াটা তো এক ধরনের শাস্তি। ফলত স্বাভাবিকভাবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা তো ব্যবস্থা নিলাম, তাহলে আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন? এই মেসেজটা এ রাজ্যের সরকারের তরফ থেকে দিল্লিকে পাঠানো হলো এক। দ্বিতীয়ত হচ্ছে সি সুধাকর, যিনি ওখানকার পুলিশ কমিশনার, তাকে রাত পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা জানি না। রাজ্য সরকারের তরফ থেকে তাকে সরানো হয়েছে কিনা আমরা জানি না। প্রশ্নটা হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী করলেন কেন? করলেন এই মেসেজটা দিল্লিকে দেওয়ার জন্য, আমরা তো ব্যবস্থা নিয়েছি, তাহলে আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন? এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে, যে প্রশ্নটা আপনাদের মনেও আসছে, আমার মনেও প্রথমেই এসছে, সেটা হচ্ছে এই দুজন অফিসারকে যদি সি সুধাকর এবং মনীশ মিশ্রকে, এদের দুজনকে যে দিল্লিতে ডেপুটেশনে নিয়ে যেতে চাইছে দিল্লির সরকার, বিকজ অফ দিস ইভেন্ট, পরিষ্কার সে তো বলার অপেক্ষা রাখে না, রাষ্ট্রপতিকে অমর্যাদা অসম্মান করার জন্য নির্দিষ্ট একটি অনুষ্ঠানে
বারবার করে যারা উদ্যোক্তা তাদের ঘুরিয়ে রাষ্ট্রপতির অনুষ্ঠানে যাতে লোকজন জমায়েত না হয় তার ব্যবস্থা করা। ফলত এই জায়গা থেকে দাঁড়িয়ে পরিস্থিতিটা স্বাভাবিকভাবে এই মনীষ মিশ্র, যিনি দার্জিলিংয়ের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বা সি সুধাকর, যিনি শিলিগুড়ি যিনি পুলিশ কমিশনার, তাঁদের কি ধরে এত বড় মাথা আছে যে রাষ্ট্রপতির অনুষ্ঠান নিয়ে উদ্যোক্তাদের লেজে খেলানোর? পরিষ্কার সিদ্ধান্তটা তো নবান্ন থেকে নেওয়া হয়েছে। ওই মানে কুচক্রী মস্তিষ্ক নবান্নের 14 তলে যিনি বসে আছেন, তিনি যদি নির্দেশ না দিতেন চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে দিয়ে বা ডিজিকে দিয়ে নির্দেশ না দিতেন যে রাষ্ট্রপতিকে এই ধরনের SC ST OBC পিছিয়ে পড়া সমাজের অনুষ্ঠানটা করতে যতটা পারো তোমরা বাধা দাও, এই মেসেজটা যদি সি সুধাকর এবং মনীষ মিশ্রকে না দিতেন, তাহলে কি তাদের এত স্পর্ধা হতো, ক্ষমতা হতো? ভারতবর্ষের সাংবিধানিক পোস্টের সর্বোচ্চ পর্যায়ে যে সম্মানীয় মহিলা রয়েছেন দ্রৌপদী মুর্মু, তাঁর অনুষ্ঠান নিয়ে লেজে খেলানো? পরিষ্কার নির্দেশটা তো নবান্ন থেকে গিয়েছিল। এবার ঘটনা হচ্ছে শাস্তি তো তাঁর পাওয়া উচিত, কিন্তু প্রশাসনিকভাবে সংবিধানের যা নিয়ম চিফ সেক্রেটারির পাওয়া উচিত, মানে এখানকার নন্দিনী চক্রবর্তীর পাওয়া উচিত, ডিজি পীযূষ পাণ্ডের পাওয়া উচিত। আমি সেই প্রশ্নগুলোই করেছিলাম, এবং অবশ্যই জেলা শাসক এবং সিপি শিলিগুড়ি তাদেরও পাওয়া উচিত, কারণ তারা অ্যাক্ট করেছেন, পুরোটা নবান্ন থেকে যা ডিসিশন দিয়েছেন সেটাতে অ্যাক্ট করেছেন। এই প্রশ্নটা নিয়ে গত কয়েকদিন আগে আমি কথা বলেছিলাম, আমি প্রতিবেদন পেশ করেছিলাম। আমি পরবর্তীকালে বা তার আগে দেখেছিলাম পরিষদীয় বিরোধী দলনেতাও সেই প্রশ্নটা প্রথম তুলেছিলেন। তো আমার খালি মনে হলো, গতকাল যখন কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তটা নিল যে মনীষ মিশ্র এবং সি সুধাকর, যারা রাষ্ট্রপতিকে অমর্যাদার দায়ে অভিযুক্ত, তাদের দিল্লি পাঠাও, তখন আমার মনে হয়েছিল যে পশ্চিমবঙ্গ যদি তাদের না রিলিজ করে দিল্লি গিয়ে তাদের জোর করে নিয়ে যেতে পারে। আমরা অতীতের অভিজ্ঞতা তো দেখেছি, অভিজ্ঞতায় দেখেছি জেপি নাড্ডার কনভয় যখন 2020-তে আক্রান্ত হয়েছিলেন, 3 জন পুলিশ অফিসার, SP ভোলানাথ পাণ্ডে, DIG প্রবীণ ত্রিপাঠী, IG রাজীব মিশ্র, 3 জনকে দিল্লি থেকে ডেকে পাঠানো হয়েছিল। রাজ্য সরকার কিন্তু ছাড়েনি। তাহলে এক্ষেত্রেও কি তাই হবে যে আমরা ছাড়বো না, যা করার করে নাও? তাহলে এই ক্ষেত্রে কি হবে? তাহলে কি রাজ্যের বিষয়টা রাজ্য যা করবে সেটাই শিরোধার্য হবে? তাহলে কেন্দ্র করলো কেন? আমি এই জায়গাটাতে অনুসন্ধান করতে গিয়ে গতকাল আমি 3 জনের বক্তব্য শুনলাম, যারা এই ব্যাপারে একটু অভিজ্ঞ বিশেষজ্ঞ। তাদের প্রথমত দেবাশিস সেন, প্রাক্তন IAS এবং তিনি প্রাক্তন নির্বাচন কমিশনার ছিলেন। তিনি একটি সংবাদ মাধ্যমে বললেন যে কেন্দ্র চেয়ে পাঠালো সি সুধাকর এবং মনীষ মিশ্রকে, রাজ্য দিল না। এই সিচুয়েশনে কি হতে পারে? এই সিচুয়েশনে কেন্দ্রের হাতে ক্ষমতা আছে যে কেন্দ্র এদের দুজনকে নিয়ে যেতে পারে, কারণ আলটিমেটলি DOBT ডিপার্টমেন্টের অধীনে এরা কাজ করেন, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এরা কাজ করেন। ফলত কেন্দ্রের নেওয়া সিদ্ধান্তটাই প্রিভেল করবে, এবং কেন্দ্র মায়াদয়ার শরীর দেখাবে কিনা তো সেটা পরের ব্যাপার। 2020-তে জেপি নাড্ডার কনভয়ে আক্রান্ত হওয়ার সময় ভোলানাথ পাণ্ডে, প্রবীণ ত্রিপাঠী, রাজীব মিশ্রের ক্ষেত্রে মায়াদয়া দেখিয়েছিলেন। এক্ষেত্রে কি মায়াদয়া দেখাবেন? আর যদি মায়াদয়া না দেখায় তাহলে কি রেজাল্ট হতে পারে? দেবাশিস সেন সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে বললেন, প্রাক্তন IAS, অত্যন্ত অভিজ্ঞ মানুষ, তিনি বললেন যে এক্ষেত্রে দিল্লি যা বলবে সেটাই শুনতে হবে। তার পরবর্তীকালে আমি জহর সরকার, প্রাক্তন আমলা IAS অফিসার, আমি তাঁর বক্তব্য শুনছিলাম সংবাদ মাধ্যমে। তিনিও পরিষ্কার বললেন যে যদি রাজ্য না ছাড়ে তাহলে কি হবে? তাহলে তো সম্ভাবনা আছে দিল্লি নিয়ে যেতে পারে। একটু জড়তা রেখে পুরো ব্যাপারটা বললেন। তার পরবর্তীকালে আমি নজরুল ইসলাম, প্রাক্তন IPS কর্তা, তাঁর বক্তব্য শুনলাম। তিনিও পরিষ্কার বললেন যে ধারাতে বলা আছে যে দিল্লি চাইল, রাজ্য দিল না, তারপর কি হতে পারে? তারপর দিল্লি যা চাইবে সেটাই শিরোধার্য হবে। আমি নিশ্চিত হয়েছি যে দিল্লি মনীষ মিশ্র এবং সি সুধাকরকে কিন্তু হঠাৎ দিল্লিতে নিয়ে চলে যেতে পারেন, সেই সম্ভাবনা আছে, কারণ রাজ্যের কথা দিল্লি নাও শুনতে পারে। এবার কি দিল্লি কি ক্ষমা দেখাবে, মায়াদয়া দেখাবে এই নির্বাচনের এই কঠিনতম পরিস্থিতিতে? আমার বারবারই মনে হয়েছে, আমি যে কথাটা বহুদিন ধরে বলি, যে মেসেজ শুড গো টু দ্য IAS অ্যান্ড IPS অফিসার্স, যাদের নেতৃত্বে এই অসভ্যতা বর্বরতা নিচের লেভেলে চলে। একাধিক জেলা শাসক যা কারবার করেন, অরবিন্দ মিনা ভাইপোর জেলায় দক্ষিণ 24 পরগনায় কী কাণ্ড করছেন ভাস্কর পালকে নিয়ে, প্রতিদিনের রিপোর্ট আমি সংগ্রহ করি। ভাবা যায় না জেলা শাসকদের দিয়ে মমতা অভিষেক কী করাচ্ছেন। আমি সেগুলো নিয়ে আজকে এই প্রতিবেদনের বিশদে কিছু বলছি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে দিল্লির হাতে ক্ষমতা আছে, মনীষ মিশ্র এবং সি সুধাকরকে দিল্লিতে নিয়ে চলে যাওয়া। এর মধ্যে আরও একটা ঘটনা খুব ইন্টারেস্টিং ঘটেছে, আমার বেশ ভালো লেগেছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা হয়তো জেনেছেন যে তৃণমূল কংগ্রেস এবার সাফাই দেওয়ার জন্য কয়েকজন সাংসদকে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিল SC ST OBCরা পশ্চিমবঙ্গে কেমন আছে সেইটা বলার জন্য টাইম চেয়েছেন। রাজ্যপাল দেননি, আবার টাইম চেয়েছেন, দ্বিতীয়বার টাইম চেয়েছেন, তাও রিজেক্টেড, যে আমার এখন সময় নেই, আমি দেখা করতে পারবো না। এটা কিন্তু খুব ভালো একটা ডোজ অন্তত তৃণমূল কংগ্রেসকে দেওয়া হয়েছে, যে আলটিমেটলি রাষ্ট্রপতি ভবন থেকেও বোঝা হয়েছে যে
যে এই অসভ্যতা করার পর সেটাকে ঢাকার জন্য দিল্লিতে এই কাজটাকে করার চেষ্টা করা হলো, অর্থাৎ দিল্লিতে গিয়ে তার অ্যাপয়েন্টমেন্ট সিক করালো। একটা জিনিস আমি আপনাদের কাছে বলি, আমি একজন দেখুন রাজনীতির ছাত্র হিসেবেই নিজেকে মনে করি, আমি তথাকথিত বিশ্লেষক, গবেষক, অধ্যাপক নই। আমার খালি একটা জিনিস মনে হচ্ছিল, রাষ্ট্রপতির প্রতি এই চূড়ান্ত অসম্মান, অমর্যাদা, সেটাকে বাংলার সোকল্ড ইলেকট্রনিক্স মিডিয়া বা বাংলার প্রিন্ট মিডিয়া দ্ব্যর্থহীন ভাষায় কি কোনো নিন্দে করলো? রাষ্ট্রপতি কিছু মনোবেদনা জানিয়েছেন অত্যন্ত ডিসেন্ট ম্যানারে, আপনারা জানেন, এবং তার পরবর্তীকালে মমতা পাল্টা দিলেন। এই যে অ্যাটিচিউডটা, রাষ্ট্রপতির কাউন্টার করছেন মমতা, একই হেডলাইনে বাংলার সংবাদ মাধ্যম ছাপছে। এদের ইন্টেনশনটা কী বলুন? দেখুন, সব কিছুর ওপরে রাষ্ট্রপতি, তাকে ধরাছোঁয়ার মধ্যে রাখা যায় না। সেই মানুষটাকে আমরা দেখেছি সেদিনকে, আপনারাও হয়তো দেখেছেন। শেষ পর্যন্ত আমি কাউকে ছোট করছি না, সিভিক ভলেন্টিয়াররা পাহারা দিচ্ছে। মানে এর দেশের সবথেকে বেশি সিকিউর জোনে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী থাকেন, সেই মানুষটাকে সিভিক ভলেন্টিয়াররা বাধ্য হয়ে পাহারা দিচ্ছেন। রাষ্ট্রপতি স্পটে গিয়ে পৌঁছেছেন। কতটা নিচে নামলে একটা সরকার এই কাণ্ড করতে পারে বলুন তো? যদি কিছু অঘটন ঘটে যেত দায় নিতেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন যে বারবার এলে কি আমাদের সমস্ত ক্যাবিনেট মন্ত্রীকে পাঠাতে হবে বা আমাকে যেতে হবে? একবার এলো এক জিনিস, 50 বার এলে হতে পারে? মানে এটা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে? আমি প্রশ্নটা আপনাদের কাছে রাখছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নোংরামো, এটার পেছনের কারণ হচ্ছে বাংলার সোকল্ড এক শ্রেণীর ইলেকট্রনিক্স মিডিয়া এবং এক শ্রেণীর প্রিন্ট মিডিয়া। এরা খারাপকে খারাপ বলতে পারে না, কালোকে কালো বলতে পারে না, সাদাকে সাদা বলতে পারে না। আজকে এই বারবারন্ত হতো না কখনোই যদি সমস্ত সংবাদ মাধ্যম দ্ব্যর্থহীন ভাষায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ওপর যে অন্যায়, যে অভিষেকটা হয়েছে, সেইটাকে দ্ব্যর্থহীন ভাষায় যদি নিন্দেটা করতেন। কেন মমতা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জানেন, নবান্ন থেকে তথ্য সংস্কৃতি দফতরের বিলের পেমেন্টটা আনন্দবাজার কিংবা বর্তমান কিংবা আজকাল কিংবা প্রতিদিন কিংবা জি24 ঘন্টা কিংবা নিউজ 18 ঠিক মতো যেন ঢুকে যায় মাসের শেষে। তাহলে ওরা কিন্তু কখনো আমাকে ডিস্টার্ব করবে না। একটু ভালো করে খেয়াল করে দেখুন তো, এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি, যে পরিবেশ পশ্চিমবঙ্গের হয়েছে, সেইখানে দাঁড়িয়ে যে লাগামহীন করাপশনের রাজত্ব চলছে, লাগামহীন সংবিধানের ঊর্ধ্বে ওঠার একটা পরিকল্পনার চেষ্টা হচ্ছে, সব কিছুতেই বিচারকদের পর্যন্ত চ্যালেঞ্জ করা হচ্ছে, যে ভাষায় কথা বলা হচ্ছে, এটা যদি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যথাযথভাবে মোকাবিলা করত, কথা বলতো, তাহলে কিন্তু অনেকটা এরা বুঝতেন যে মানুষ তো সব জেনে যাচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে কথা বলছি, ভিডিও দেখাচ্ছি বলে মানুষ জানছে, কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়া চাপছে, প্রিন্ট মিডিয়া চাপছে, যা তথ্য সেটা ছাপছে না। আমি আজকে এই পর্বে আপনাদের আরেকবার মনে করব, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনছে তৃণমূল, এবং সেই প্রস্তাব ফাইনালি 2/3 মেজরিটিতে উপস্থিত সদস্যদের মধ্যে পাস না হলে কিছুতেই সেটা ইমপ্লিমেন্ট করা যাবে না। ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভা, লোয়ার হাউস এবং আপার হাউসে যে সংখ্যা তত্ত্ব আছে, তাতে কোনোভাবেই বিরোধীদের পক্ষে 2/3 মেজরিটি আসা সম্ভব নয়। সেটা আমি কয়েকদিন আগে ব্যাখ্যা করে দেখিয়েছিলাম। তা সত্ত্বেও বাংলার এক শ্রেণীর ইলেকট্রনিক্স মিডিয়া, ডিজিটাল মাধ্যম, তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম বারবার করে ইন্টারপ্রিটেশনটা করছে, এই বোধহয় জ্ঞানেশ কুমার এবার চলে গেল, হয়ে গেল জ্ঞানেশ কুমার এর সময় শেষ। এই ইন্টারপ্রিটেশনটা করার কারণটা হচ্ছে এক শ্রেণীর আমলা অন্যায় কাজগুলো যারা করছে তাদের মোটিভেট করা, তৃণমূল কংগ্রেসের লোয়ার লেভেলটাকে মোটিভেট করা, ইলেকট্রনিক্স মিডিয়াকে সন্তর্পণে খুব সুকৌশলে মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগাচ্ছে। ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়ে আর কয়েকদিনের মধ্যে ভোট, আমার নিজের ধারণা আগামী মঙ্গলবারের মধ্যে ইলেকশনটা আলটিমেটলি ডিক্লেয়ার্ড হবে, এবং সেই ডিক্লেয়ারটা হয়তো এপ্রিল মাসের শেষাশেষি নাগাদ 2 দফায় বা 3 দফায় হবে, ক দফায় হবে জানি না। সেই নির্বাচনকে মাথায় রেখে শেষ পর্যন্ত RN রবিকে কলকাতায় নিয়ে আসা। RN রবি কেমন মানুষ, RN রবির দক্ষতা কতটা, এ নিয়ে অনেক চর্চা হয়েছে, আমি নতুন করে ব্যাখ্যায় যাব না। কিন্তু পশ্চিমবঙ্গ সম্বন্ধে হোমওয়ার্কটা কতটা তিনি করে এসছেন, আমি যা খবর সংগ্রহ করেছি, হোমওয়ার্কটা পুরোদস্তুর করে এসছেন। কেন, প্রাক্তন দুদে IPS অফিসার তো, যিনি লাদাখ সামলেছেন, যিনি অরুণাচল প্রদেশের মতো ক্রিটিক্যাল জায়গায় নাগা ট্রিটিটা কমপ্লিট করেছেন, যিনি তামিলনাড়ুতে স্ট্যালিনকে চোখ রেখে সবক শিখিয়েছেন, সেই মানুষটি যখন সীমান্তবর্তী অঞ্চল পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে এসছেন, তখন ওয়েল ডান, মানে হোমওয়ার্কটা খুব ভালোভাবে করে এসছেন। 2026-এর এই নির্বাচনের এই পর্বে, প্রতিটি পর্বে কিন্তু রাজ্যপালের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
রাষ্ট্রপতি শাসনে ভোট হোক না হোক, আমার একটা সময় ধারণা বারবারই হচ্ছিল যে রাষ্ট্রপতি শাসনে ভোটটা পিছিয়ে যেতে পারে, কিছুদিন বাদে রাষ্ট্রপতি শাসন জারি হবে 7ই মের পর, সেই সময় ভোটটা হবে। আবার পাল্টা মতটাও আমি নিজের রিসার্চ ওয়ার্কের মাধ্যমে তৈরি করেছি যে হতে পারে যে রাষ্ট্রপতি শাসন জারি না করি এই টার্মের মধ্যেই ভোট হবে, কেন দিল্লির সরকার কখনো রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাচতে কাঁদতে দেবেন না এই ঠিক ফেজেই। ফলত লাস্ট ফেজে গিয়ে যদি ইলেকশনটা হয় এবং সেখানে যদি RN রবি, গণেশ কুমার, ওদিকে মনোজ আগরওয়াল, ওদিকে সুব্রত গুপ্তর মতো দুধে প্রাপ্ত IAS অফিসার স্পেশাল অবজারভার হিসেবে থাকেন, সিচুয়েশন উইল নট বি দ্যাট ইজি ফর তৃণমূল কংগ্রেস, কেন যারা চুরি ছাড়া ভোটটা জিততে পারে না। এবং বলা বাহুল্য এই মুহূর্তে দাঁড়িয়ে 64 লক্ষের বাইরে কত নাম বাদ যাবে জানি না। যদি সংখ্যাটা 75 লক্ষ হয়, যদি সংখ্যাটা 80 বা 85 লক্ষ হয় বা 90 লক্ষ হয়, সেই সংখ্যাটা কিন্তু অরিজিনালি তৃণমূল কংগ্রেসের ভোটার যারা থাকেন না, যারা মারা গেছেন, যারা বহুদিন আগে চলে গেছেন, যারা ভুয়ো ভোটার, যারা ডুপ্লিকেট ভোটার, তারা এসে কিন্তু দুপুর দুটোয় কারুর না কারুর স্লিপ নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়তেন। এবং সেই ভোটটা ছাড়া তৃণমূল কংগ্রেসের এই লড়াইটা টাফেস্ট এভার লড়াই হবে। এবং সেইখানে যদি RN রবির চোখ থাকে, সেখানে গণেশ কুমারের চোখ থাকে, সেখানে মনোজ আগরওয়ালের চোখ থাকে, এবং সেখানে সুব্রত গুপ্তর চোখ থাকে, এবং পুলিশ অবজারভার হিসেবে রাজ্যের বাইরের একাধিক পুলিশ অবজারভার যদি শেষ পর্যন্ত এই রাজ্যের পুলিশিং সিস্টেমটার উপর নজর রাখে, তাহলে সেই সব পুলিশ অফিসার যারা অত্যন্ত অন্যায় গরিত আচরণ দিনের পর দিন রাজ্যের মানুষের সঙ্গে শুধু ভাইপো সার্কিটের নির্দেশে এবং মমতার নির্দেশে করে গেছেন, তারা অনেকটা ডিফাঙ্ক্ট হয়ে যাবেন। আমি আজকে শেষ করবো এই একটা কথা বলে। আমি গতকালই ভাবছিলাম এই বিষয়টা ঠিক কি ভুল আপনারা জানবেন। 2025-এর 1 জানুয়ারি বা 15ই জানুয়ারি আমরা কেউ অ্যাসেস করতে পারিনি যে 2025-এ একটা SIR হবে। SIR কি তখন জিজ্ঞেস করলে আমরা কেউ বলতে পারতাম না, আপনিও বলতে পারতেন না, আমিও বলতে পারতাম না। কিন্তু সেই SIRটা ওয়াজ ইন দ্য মাইন্ড অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং শেষ পর্যন্ত বিহারে SIR করে ভোট হলো, পশ্চিমবঙ্গে SIR হতে দেব না বলেছিলেন, সেই SIR হয়েই ভোটটা হতে চলেছে। আমরা যেটা বুঝতেই পারিনি, জানতেই পারিনি, এমন একটা বিষয় দিয়ে কিন্তু আলটিমেটলি এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের চুরিটাকে একটা গার্ড করার একটা চেষ্টা হলো। দ্বিতীয়, আমরা কেউ ভেবেছিলাম বলুন তো সাম্প্রতিককালে, আমি তো অন্তত ভাবিনি, আপনারা ভেবেছিলেন কিনা জানি না, শেষ মুহূর্তে CV আনন্দ বোসকে বলা হবে এনাফ ইজ এনাফ, ইউ গো, লেট RN রবি টেক ওভার দ্য টাস্ক। এটাও কিন্তু আমাদের কোনো ক্যালকুলেশনের মধ্যে ছিল না আদৌ। আমাদের ক্যালকুলেশনের মধ্যে ছিল 3 নম্বর পয়েন্ট, ভারতবর্ষের রাষ্ট্রপতি অপমানিত হওয়ার পর মুখ খুলবেন এবং তারপর তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই মনীশ মিশ্র এবং CP সুধাকরকে দিল্লি ডেকে পাঠানো হবে। কোনোটাই কিন্তু আমাদের ক্যালকুলেশনের মধ্যে ছিল না। আমাদের ক্যালকুলেশনের মধ্যে কি ছিল, যে সুব্রত গুপ্তের মতো অসামান্য দক্ষ একজন IAS অফিসার, তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় নিগলেক্ট করেছেন, ইগনোর করেছেন, চিফ সেক্রেটারি হতে পারেন, তাকে হতে দেননি। সেই মানুষটিকে জাতীয় নির্বাচন কমিশন টেনে নিয়ে বলবেন স্পেশাল রোল অবজারভার হও, আর তার পরবর্তীকালে SIR কমপ্লিট হওয়ার পর নির্বাচনী অবজারভার করবেন। আসলে রাজনীতি এমনই একটা জিনিস না যেখানে অনেক সময় ক্যালকুলেশনের বাইরেও অনেক কিছু ঘটনা ঘটে। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে সেই ক্যালকুলেশনের বাইরের ঘটনাগুলো কিন্তু বারবার ঘটে চলেছে, যেটা আমরা কেউ ক্যালকুলেট করতে পারিনি, কেউ কোনোদিন কল্পনাতেও আনিনি যে এইসব ঘটনাগুলো পরপর ঘটতে পারে। আমরা যেগুলো কল্পনায় আনতাম, CBI অ্যাক্টিভ হবে, NIA অ্যাক্টিভ হবে, ED অ্যাক্টিভ হবে, ভাইপোকে ঘাট ধরে জেলে ঢোকানো হবে, এগুলো নিয়ে আমরা প্রচুর আশা প্রত্যাশা করতাম, কিন্তু কোনোটাই হয়নি বলে মানুষের মনে যন্ত্রণা বেড়েছে। সেই যন্ত্রণার জায়গায় দিল্লির সরকার প্রলেপ দেয়নি বলে আপনাদের মনেও অনেক কথা প্রশ্ন জমা পড়েছে, আমার মনেও জমা পড়েছে। আজকে কিছুটা দেখুন সেই প্রশ্নগুলো কিন্তু ফেডেড আউট হয়ে যাচ্ছে। এই পরপর SIR, রাজ্যপাল এবং গতকাল মনীশ মিশ্র এবং CP সুধাকরকে ডেকে পাঠানো, এবং আর কি কি অন দ্য পাইপলাইন আছে আমরা জানি না, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সিচুয়েশনটা ক্রমশ টাফ হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং এই টাফনেসের জায়গা থেকে দাঁড়িয়েই বলছি, আজকে যখন আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি, সেদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে ব্রিগেডে মেগা ইভেন্ট করতে চলেছেন। সেই ব্রিগেডের ইভেন্টে কি নরেন্দ্র মোদী ফাইনাল স্ট্রাইকটা করে যাবেন, বেশ কিছু অ্যানাউন্সমেন্ট করবেন? পাশেই প্রশাসনিক মঞ্চ হয়েছে, সেখানে আবার রাজ্যের মুখ্যমন্ত্রীকেও ডাকা হয়েছে, যাবেন না, কিন্তু সেখান থেকে এমন কিছু অ্যানাউন্সমেন্ট কি হবে যে অ্যানাউন্সমেন্টটা আলটিমেটলি বাংলার রাজনীতিতে 2026-এর নির্বাচনে বিরোধী পক্ষ বিজেপিকে অনেকটা এগিয়ে দেবে? সব প্রশ্নের উত্তর যথাসময়ে বলবে। আমরা সেদিকে নজর রাখবো, আর আপনাদের চোখ রাখবেন সকাল 8টায় বাংলার বার্তায়।
আমরা তথ্য নিয়ে কথা বলবো, তথ্য বিশ্লেষণে যাব, কোনো গল্প কথায় নয়। ভালো থাকবেন।